আসসালামু আলাইকুম সবাইকে। পর্যায় সারণী অধ্যায়ের 5 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। 4 নম্বর লেকচারে আমরা লাস্ট কি পড়ছিলাম? 4 নম্বর লেকচারে আমরা লাস্ট পড়ছিলাম মৌলের যে পর্যায়বৃত্ত ধর্মগুলো আছে এর মধ্যে দুইটা ধর্ম। এক নম্বর হচ্ছে ধাতব ধর্ম, 2 নম্বর হচ্ছে অধাতব ধর্ম। তো দেখো আমাদের মৌলের যে পর্যায়বৃত্ত ধর্মগুলো রয়েছে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম টোটালি আমাদের বইয়ে 6টা বলা আছে, ঠিক আছে? এই 6টা ধর্মের মধ্যে আমরা অলরেডি 2টা পড়ে ফেলছি, আজকে বাকিগুলা করব। তো আসো দেখো 6টা ধর্ম কি কি আমি একটু লিখেই যদি দেই তোমাদেরকে। 1 নম্বর হচ্ছে ধাতব ধর্ম, 2 নম্বর হচ্ছে অধাতব ধর্ম, 3 নম্বর হচ্ছে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। 4 নম্বর হচ্ছে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। 5 নম্বর হচ্ছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। সর্বলাস্ট 6 নম্বর যেটা আমাদের বলা আছে বইয়ে সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে? এই যে মৌলের যে পর্যায়বৃত্ত ধর্মগুলো আছে 6টা, এর মধ্যে আমরা এর আগে পড়ে ফেলছি কোনটা কোনটা। 1 নম্বর ধাতব ধর্ম, 2 নম্বর অধাতব ধর্ম, ঠিক আছে? তো দেখো আজকে আমরা শুরু করব কই থেকে? আজকে আমরা শুরু করব এই যে মৌলের পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ আছে এখান থেকে। তাহলে দেখো 3 নম্বর, তাই না? পারমাণবিক আকার, কি বললাম? পারমাণবিক আকার। একটা জিনিস চিন্তা করো, তোমাদেরকে দেখাই, কোন একটা পরমাণুর মাঝখানে কি চার্জ থাকে? পজিটিভ চার্জ, তাই না? আর বাহিরে কি থাকে? বাইরে থাকে নেগেটিভ চার্জ। আমরা কি জানি পজিটিভ নেগেটিভ, পজিটিভ আর হচ্ছে নেগেটিভ যেটা, এরা একে অপরকে কি আকর্ষণ করে না? একে অপরকে কি করে? আকর্ষণ করে। একে অপরকে কি করে? আকর্ষণ করে। তাহলে একটা জিনিস চিন্তা করো, ধরো যে আমি এই রেখা বরাবর পজিটিভকে রাখতেছি, এই রেখা বরাবর নেগেটিভকে রাখতেছি। এই রেখা বরাবর কি বললাম? পজিটিভ, এই রেখা বরাবর নেগেটিভ। ভালো করে বুঝবো ব্যাপারটা। ধরো প্রথমে আমি এখানে দিলাম, এখানে একটা পজিটিভ আছে, এখানেও একটা কি আছে, আচ্ছা বড় করে লিখি একটু, একটা পজিটিভ আছে, এখানে একটা নেগেটিভ আছে। ব্যাপারটা ভালো করে বুঝবা। তাহলে এরা পরস্পর ধরো যে আকর্ষণ করতেছে, তো আকর্ষণ করলে কি হবে? এখানে আমি এদেরকে আটকায় রাখছি দড়ি দিয়ে, ধরো যে আমি একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে দড়ি দিয়ে আটকায় রাখছি। এরা যখন আকর্ষণ করবে তখন কি হবে? একটু সামনের দিকে আগে আসবে না? ধরো যে তোমাকে এভাবে স্থির করে রাখছি, কিন্তু মাঝখানে তোমরা দুইজন একে অপরকে টানতেছো। তোমাদের দুইজন স্টুডেন্টকে আমি 2 হাতে স্থির করে রাখছি, ভালো করে বুঝো, 2 হাতে স্থির করে রাখছি। তারপরেও তোমরা কি করতেছো? দুইজন মাঝখানে একটা দড়ি দিয়ে দুইজনকে টানতেছো। তাহলে কি, আমি তো স্থির করে রাখছি, তার চেয়ে একটু হইলেও সামনে আসবা, এটাই তো স্বাভাবিক, তাই না? তাহলে কি হবে? একটু হইলেও কাছাকাছি আসবে। কিন্তু যখন একজনের জায়গায় দুইজন হবে, সমশক্তির আরো একজন করে আমি বাড়াই দিব। এখানে একজন করে ছিল, এখানে দুইজন করে যদি নিয়ে আসি, তাহলে কি একজনের চেয়ে দুইজন আরো একটু কাছাকাছি আসবে না? দুইজনের জায়গায় যদি সমশক্তির আমি 3 জনকে দেই, তাহলে কি দুইজনের চেয়ে তারা আরো কাছাকাছি আসবে না?
এইটাই তো হচ্ছে, কারণ কি আমি তোমাদেরকে যে দড়ি দিয়ে আটকায় রাখছি, এই দড়ি দিয়ে আটকে রাখার শক্তিটা কিন্তু আমার বাড়তেছে না। দড়ি দিয়ে আটকে রাখতেছে এটা ফিক্সড, কিন্তু যখন একজন করে টানতেছো তখন যতটুকু আসতেছো, তারপরে দুইজন করে যখন টানবা তার চেয়ে কি বেশি আসবে না? কারণ 100 ধরো যে 100 নিউটন বল দিয়ে 100 নিউটন বল দিয়ে দুই পাশে থেকে তোমরা 100 নিউটন করে বল দিচ্ছ, দিয়ে যদি এখানে ধরো যে কত বলি 10 সেন্টিমিটার আসো, তাহলে 200 নিউটন বল দিলে অবশ্যই কি 10-এর চেয়ে বেশি কাছাকাছি আসবা। আবার যখন বলবো 300 নিউটন বল দিয়ে, তখন কি ধরো যে 200 নিউটন দিয়ে তখন কি, তাহলে ধরো 20 সেন্টিমিটার আসবা, 300 দিয়ে তখন কি 30 সেন্টিমিটার আসবা। তার মানে কি ধীরে ধীরে মধ্যবর্তী দূরত্বটা কি হবে, কমে যাবে, তাই না? তো ঠিক তেমনই এই যে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। দেখো একই পর্যায়ে যদি লিখি হাইড্রোজেন, লিথিয়াম, পারমাণবিক আকার হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আর একই গ্রুপ লিখলাম। এখন একই পর্যায়ে যদি লিখি লিথিয়াম, তারপরে হচ্ছে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এ পর্যন্তই লিখি নাইট্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, দেখা যাচ্ছে কি লেখা ওই পাশের অক্সিজেন দেখা যাচ্ছে। তাহলে দেখো হাইড্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে আমরা জানি, একটা। লিথিয়ামের শেষ কক্ষপথেও কয়টা থাকে, লিথিয়ামের যেহেতু 3 তাহলে কয়টা থাকবে, একটাই থাকবে। সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা থাকবে, সোডিয়ামের কত, 11 না? শেষ কক্ষপথে কয়টা থাকবে, 11টা থাকবে, সরি একটা থাকবে, কারণ টোটাল 11। পটাশিয়ামটা যদি আমি আরেকটু নিচে লিখি, পটাশিয়ামের কত, 19। তাহলে দেখো 8টা, প্রথমটাতে 2টা, তারপরেরটাতে 8টা, তারপরে তাতে কয়টা হবে, 8টা। কয়টা হলো, 8টা, তাই না? 8টা দিয়ে শেষ কক্ষপথে একটা। তাহলে একটা জিনিস চিন্তা করো, যখন আমরা একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে আসতেছি, এটা কি গ্রুপ, হ্যাঁ, একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে আসতেছি, তখন দেখো তো উপরের মৌল হচ্ছে নিচের মৌল সর্বদাই কি হচ্ছে, শেষ কক্ষপথে ইলেকট্রন নাম্বার কি সবটা সেম না? হাইড্রোজেনেরও শেষ কক্ষপথে একটা, লিথিয়ামেরও একটা, সোডিয়ামেরও একটা, পটাশিয়ামেরও একটা। তার মানে কি এখানে দেখা যাচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রনটাই কি ফিক্সড, বাট শেষ কক্ষপথ কি ফিক্সড? এটার ক্ষেত্রে টোটাল কক্ষপথ কয়টা, 1। এটার ক্ষেত্রে টোটাল কক্ষপথ 2, তার মানে শেষ কক্ষপথ নাম্বার কত, 2। এটার ক্ষেত্রে টোটাল কক্ষপথ 3, তার মানে শেষ কক্ষপথ নাম্বার কত, 3। এটার ক্ষেত্রে টোটাল কক্ষপথ 4, তার মানে শেষ কক্ষপথ নাম্বার কত, 4। তোমরা একটা জিনিস চিন্তা করো, এই যে কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন মাঝখানের যে প্রোটনগুলো আছে একটা প্রোটনকে আকর্ষণ করবে, তাই না? একটা ইলেকট্রন একটা প্রোটনের সমপরিমাণ যেহেতু চার্জ থাকে, তার মানে একটা ইলেকট্রন একটা প্রোটনের সমপরিমাণ চার্জকে কি করবে, আকর্ষণ করবে, তাই না? এটার ক্ষেত্রেও দেখো একটা ইলেকট্রন যেহেতু আছে, এই একটা ইলেকট্রন মাঝখানের একটা প্রোটনের মানে একটা ইলেকট্রনের সমপরিমাণ চার্জকে আকর্ষণ করবে। আর আমরা কি জানি, প্রোটন এবং ইলেকট্রনের চার্জ পরস্পরের বিপরীতধর্মী সমমানের। তাহলে চিন্তা করো কক্ষপথ যেহেতু একই ইলেকট্রন যেহেতু একই থাকতেছে আর কক্ষপথ বেড়ে যাচ্ছে, আর একটা কক্ষপথ বাড়া মানে কি ব্যাসার্ধ বাড়তেছে না? চিন্তা করো তো, এখানে আছে, এখান থেকে প্রথম কক্ষপথ, এখান থেকে দ্বিতীয় কক্ষপথ, এখান থেকে তৃতীয় কক্ষপথ, একটা করে কক্ষপথ যদি বাড়তে থাকে তাহলে কি হচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধটাও বেড়ে যাচ্ছে না? বেড়ে যাচ্ছে কিন্তু। তার মানে কি এখানে দেখো, এখানে আমরা যখন একই গ্রুপের উপর থেকে নিচে আসি তখন শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা একই থাকে, কিন্তু কক্ষপথ নাম্বার বৃদ্ধি পায়। আর যখন কক্ষপথ নাম্বার বৃদ্ধি পায় তখন কি হচ্ছে, পরমাণুর আকারটাও বৃদ্ধি পাচ্ছে, তাই কি না? আর পরমাণু আকার বৃদ্ধি পাচ্ছে মানে কি, পারমাণবিক ব্যাসার্ধটাও বৃদ্ধি পাচ্ছে।
তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, এই ডায়াগ্রাম থেকে আমরা কি বুঝলাম, যে একই কক্ষপথের একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যখন আমরা যাব তখন পারমাণবিক আকার কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এটা লিখি, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। তাহলে বলো, পারমাণবিক আকার যদি বৃদ্ধি পায়, তাহলে কি ব্যাসার্ধটাও বৃদ্ধি হবে না? তাহলে সেম কথা, পারমাণবিক আকার বৃদ্ধি পায় বা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, একই কথা। এটা গেল কি একই গ্রুপের ক্ষেত্রে, তাই না? এখন আসো একই পর্যায়ের ক্ষেত্রে কি হয় সেই ঘটনাটা দেখি। ধরো যে একই পর্যায়ের যেটা লিখছিলাম সেটাই লিখি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। লিথিয়ামের কক্ষপথ কয়টা? পারমাণবিক সংখ্যা যেহেতু 3, তার মানে কয়টা হবে? 1 2 1, দুইটা। বেরিলিয়ামের কয়টা? 1 2, পারমাণবিক সংখ্যা যেহেতু 4, তার মানে এর কয়টা হবে? এরও দুইটাই হবে। বোরনের পারমাণবিক সংখ্যা কত? 5, তার মানে এরও দুইটাই হবে। কার্বনের কত? 6, 2 আর 4। নাইট্রোজেনের কত? 7, তার মানে এর কত হবে? তাহলে দেখো তো, এগুলার ক্ষেত্রে খেয়াল করো, একই পর্যায়ে যখন দেখতেছি, এটা কি পর্যায়? কেমন পর্যায়? একই পর্যায়। তাহলে আমরা যখন একই পর্যায়ের ক্ষেত্রে দেখতেছি তখন দেখো কক্ষপথটা ফিক্সড। একই গ্রুপের ক্ষেত্রে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা ফিক্সড ছিল, কিন্তু একই পর্যায়ের ক্ষেত্রে কক্ষপথ নাম্বারটা ফিক্সড, মানে সবার শেষ কক্ষপথ নাম্বার একই। দেখো তো, এটার শেষ কক্ষপথ নাম্বার কত? 2, এটার কত? 2, এটার কত? 2, এটার কত? 2, এটারও 2। তাহলে কক্ষপথ নাম্বার কিন্তু একই, ভালো করে বোঝো, কক্ষপথ নাম্বার কিন্তু একই, কিন্তু এখানে পরিবর্তন কি হচ্ছে দেখো তো, এর শেষ কক্ষপথে ইলেকট্রন একটা, এর শেষ কক্ষপথ 2টা, এর 3টা, এর 4টা, এর 5টা। ঠিক আছে? তাহলে তোমাদেরকে একটু আগে আমি যে চিত্রটার মাধ্যমে উদাহরণ দিলাম কি, যে তোমাদেরকে আমি ফিক্সড শক্তি দিয়ে ধরে রাখছি, বাট তোমরা যদি ভিতরের আকর্ষণ বলটা বা তোমরা যদি একে অপরকে বেশি বলে টানো, তাহলে কি তোমরা বেশি কাছাকাছি আসবে না? তাহলে বলতো, এখানের এদের যে পরিমাণ আকর্ষণ হবে এখানে শুধু এই ইলেকট্রনের সাথে, এটা বুঝাচ্ছে মানে শেষ কক্ষপথের সাথে, বুঝছো? শেষ কক্ষপথের সাথে যেটুকু আকর্ষণ বল থাকবে, এখানের ক্ষেত্রে কি শেষ কক্ষপথের সাথে তার চেয়ে বেশি আকর্ষণ থাকবে না? কারণ এখানে ইলেকট্রন একটা, এখানে 2টা। এখানে কি 2টার চেয়েও বেশি আকর্ষণ থাকবে না? কারণ এখানে কয়টা? 3টা। এখানে কি 3টার চেয়েও বেশি থাকবে না? কারণ এখানে ইলেকট্রন কয়টা আছে শেষ কক্ষপথে? 4টা। এখানে কি তার চেয়েও বেশি থাকবে না? কারণ এখানে ইলেকট্রন কয়টা? 5টা। তার মানে দেখো, যখনই আকর্ষণটা বেশি হবে তখনই কি তারা কাছাকাছি চলে আসবে আরো, আর যখনই কাছাকাছি আসবে, কাছাকাছি আসলে এগুলোর কি হবে? পারমাণবিক আকারও ছোট হবে না? তার মানে এর পারমাণবিক আকার কি হবে? বড় হবে। আর সবচেয়ে ছোট হবে কার? এর পারমাণবিক আকার ছোট হবে সবচেয়ে, তাই না? তাহলে এ সবচেয়ে বড় হবে আর এ সবচেয়ে ছোট হবে। আর আমরা কি দেখতেছি, যতই ডান দিকে যাচ্ছি এখানে একটার আকর্ষণ বল যে পরিমাণ, 2টার তার চেয়ে বেশি, 3টার তার চেয়ে বেশি, 4টার তার চেয়েও বেশি, 5টার তার চেয়েও বেশি। তার মানে আমরা কি বলতে পারি, যেহেতু আকর্ষণ বেশি হচ্ছে তার মানে তাদের পারমাণবিক ব্যাসার্ধটাও কি হবে? কমে আসবে। আর পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে যায় তাহলে পারমাণবিক আকারটাও কি হবে? কমে যাবে। তাহলে আমরা এখানে আরেকটা কথা কি বলতে পারতেছি, যে একই পর্যায়ের, এটা হচ্ছে পর্যায় সারণীর বাম, এটা ডান, এগুলো তোমাদেরকে আগেই আমি দেখাইছি, তাই না? তাহলে একই পর্যায়ের যখন বাম থেকে আমরা ডান দিকে যাব তখন পারমাণবিক আকার কি হয়? হ্রাস পায়। তাহলে কি হয়? একই পর্যায়ের বাম থেকে ডানে
গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। তার মানে দেখো পারমাণবিক আকারের সম্পর্কটা আমরা কি দেখলাম, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, আর একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। কথাটা মনে রাখবা। তোমরা একটা জিনিস মনে রাখবা, এটা একটু বলেই দেই, গণিতের তো তোমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক বুঝো তাই না, মানে একটা কম হলে আরেকটা বেশি হবে। এখানে একটু মনে রাখবা গ্রুপ ব্যস্তানুপাতিক পর্যায়, মানে গ্রুপে যে ঘটনাটা ঘটবে পর্যায়ে তার অপোজিট ঘটনাটা ঘটবে, সেটা যে কোনো পারমাণবিক এই যে মৌলের পর্যায়বৃত্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে, মানে মৌলের যে পর্যায়বৃত্ত ধর্মগুলো আছে এই ছয়টা, এই ছয়টার যে কোনোটার ক্ষেত্রে আমি বলি না কেন, গ্রুপের ক্ষেত্রে যা হবে পর্যায়ের ক্ষেত্রে তার উল্টা ঘটনা হবে। তো আশা করি এই যে পারমাণবিক আকার নিয়ে যে কথাটা সেটা তোমাদের সবারই ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আসলে পরের টপিকে যাব। পারমাণবিক আকারের পরে কি আছে দেখো তো, পারমাণবিক আকারের পরে আছে আয়নীকরণ শক্তি। কি বললাম? আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তির আমরা যদি কোনো হিসাব করতে যাই বা আয়নীকরণ শক্তি নিয়ে কোনো আলোচনা করতে যাই, তাহলে আমরা যে মৌলটা নেব তাকে অবশ্যই গ্যাসীয় মৌল হইতে হবে। কি বললাম? গ্যাসীয় মৌল হতে হবে, বা সেই মৌলটাকে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। তাহলে আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা যদি আগে লিখে দেই, দেখো গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু হতে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। তাহলে কি বললাম? গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু হতে, এখানে একটা কথা দেখো 1 মোল বলা আছে। আপাতত এই অধ্যায়টা পড়ার জন্য তোমরা 1 মোল বলতে একটি সম্পূর্ণ জিনিসটা ধরো, একটি সম্পূর্ণ, অর্থাৎ সোডিয়াম বললে সোডিয়াম সম্পূর্ণ, তারপর ক্যালসিয়াম বললে ক্যালসিয়াম সম্পূর্ণ, অ্যালুমিনিয়াম বললে সম্পূর্ণ একটা অ্যালুমিনিয়াম পরমাণু। এই 1 মোলের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা তোমাদের ষষ্ঠ অধ্যায় যখন করাবো তখন ক্লিয়ার হবে। বাট এখানে 1 মোলে লিখতে হবে, কখনো একটি লিখবে না, বোঝানোর জন্য একটি সম্পূর্ণ বোঝালাম। তাহলে 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন বলতে 1 মোল বলতে কি বোঝালাম? একটি সম্পূর্ণ। তার মানে একটি ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। বাট ইম্পর্টেন্ট কথা, কি অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। মাথায় রাখতে হবে, এটা কোনোভাবেই ভুল করা যাবে না। যদি তরল থাকে তাহলে আয়নীকরণ শক্তি কি পাওয়া যাবে? যাবে না। যদি কঠিন থাকে তাহলে কি আয়নীকরণ শক্তি পাওয়া যাবে? যাবে না। কি অবস্থায় থাকতে হবে? গ্যাসীয় অবস্থায়। তার মানে কি? গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু হতে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে কি বলা হয়? আয়নীকরণ শক্তি। উদাহরণ যদি দেই, দেখো সোডিয়াম,
এটা ধরো সোডিয়াম পরমাণু, এর প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, শেষ কক্ষপথে 1টা। ঠিক আছে, তাহলে এর শেষ কক্ষপথের এই একটা ইলেকট্রন যদি সে ত্যাগ করে তাহলে কি হবে? সোডিয়াম প্লাসে পরিণত হবে, এবং সেই ক্ষেত্রে তার ইলেকট্রন কয়টা থাকবে? তার মানে দেখো 1 মোল বলতে একটি সম্পূর্ণ কেন বুঝালাম, মানে বললাম, কারণ দেখো এখানে সম্পূর্ণ সোডিয়ামটাকে আমরা সাধারণত 1 মোল বলি। আবারও বলতেছি, ষষ্ঠ অধ্যায় যখন করাবো তখন এগুলা ক্লিয়ার হবে, এখন এটা নিয়ে চিন্তা করার কোনো কারণই নাই। আপাতত 1 মোল বলে একটি সম্পূর্ণই তোমরা ধরো। তাহলে একটা সোডিয়াম পরমাণু গ্যাসীয় অবস্থায় আছে, এই সোডিয়াম পরমাণু হতে একটা ইলেকট্রন আমরা সরে নিতে, এই ইলেকট্রনটা দেখো তো, আমরা একটু আগে কি দেখলাম যে মাঝখানের প্রোটন এবং বাইরের ইলেকট্রনের মধ্যে কি থাকে? একটা আকর্ষণ বল থাকে, থাকে কি না? 2টা পরমাণু, মানে সরি, তোমাদের 2জনকে যখন বললাম যে 2জনকে আমি স্থির করে রাখছি, তারপরে তোমরা যে দড়ি দিয়ে টানতেছো, তোমাদের মধ্যে আকর্ষণ হিসেবে কি কাজ করছে? ওই দড়ির টানটা না, এই টানটা। তো তোমাদের দড়ির টানটা ছিন্ন করতে হলে আমাকে বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে, শক্তি প্রয়োগ না করলে তোমাদেরকে ছাড়তে পারবো না। তো পারবো কি? কখনোই পারবো না। তার মানে কি, এদের এই বন্ধনটা ভাঙার জন্য কি করতে হবে? এখানে শক্তি দিতে হবে, শক্তি দিতে হবে, তাই না? ঠিক এই শক্তিটা যদি আমরা গ্যাসীয় অবস্থায় দেই এবং 1 মোল পরমাণুতে দেই, তাইলেই সেই শক্তিটার মানকে আমরা বলবো আয়নীকরণ শক্তি। তাহলে তাকে কি বলবো? আয়নীকরণ শক্তি। আবার ভালো করে বুঝো, যদি আমরা কি জানি, প্রোটন এবং ইলেকট্রনের মাঝখানে কি থাকে? আকর্ষণ থাকে। যদি আকর্ষণ থাকে, ভালো করে বুঝো, যদি আকর্ষণ থাকে, তাইলে এদেরকে যদি আলাদা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? শক্তি প্রয়োগ করতে হবে। আর সেই শক্তিটা যদি গ্যাসীয় অবস্থায় 1 মোল মানে 1 মোল মৌল বা পরমাণুর উপরে অ্যাপ্লাই করি, তাইলেই সেই শক্তির মানকে আমরা কি বলবো? আয়নীকরণ শক্তি। ঠিক আছে, এখন দেখো আয়নীকরণ শক্তিটা কোথায় বেশি লাগবে এবং কোথায় কম লাগবে সেটা যদি একটু বলি। আশা করি সংজ্ঞাটা তোমাদের শেষ তোলা, আমি এটা একটু বুঝে দিই, এটা মুছে দিয়ে তোমাদেরকে বুঝে দিব। দেখো আমরা কি দেখলাম, একই গ্রুপ এটা, হ্যাঁ এটা গ্রুপ আর এটা হচ্ছে পর্যায়। পারমাণবিক আকারের ক্ষেত্রে আমরা এই জিনিসটাই তো দেখলাম, তাই না? যে একই গ্রুপের এদিকে হচ্ছে পর্যায় আর এদিকে হচ্ছে গ্রুপ। পারমাণবিক আকারের ক্ষেত্রে আমরা কি দেখলাম? একই পর্যায়ের উপর থেকে, সরি, ডান থেকে বামে গেলে, ডান থেকে বামে বলিনি, তোমাদেরকে বাম থেকে ডানেই বলছি, তাহলে ওটাই বলি। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকারটা কি হয়? হ্রাস পায় বা কমে যায়। তাহলে কেন কমে যায় সেটা বলছিলাম, কারণ কি এই পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কেন কমে যায় সেটা বলছিলাম, কারণ এদিকের কি আকর্ষণটা কি হয়, এদের মাঝখানের আকর্ষণ বলগুলো কি হয়? আকর্ষণ বল বেশি হয়, তাই না? বেশি হয়। আর এখানের এদের মাঝখানের আকর্ষণ বলটা কি হয়? আকর্ষণ বল একই থাকে, কিন্তু পারমাণবিক সংখ্যা কি, পারমাণবিক যে কক্ষপথগুলো সেগুলো কি হয়? বৃদ্ধি পায়। আর যখন পারমাণবিক কক্ষপথ বৃদ্ধি পাবে তখন ওই আকর্ষণটা কি আর একই থাকবে? তুমি যে পরিমাণে টান দিচ্ছিলে, তোমাকে আমি আরো দূরে নিয়ে যাচ্ছি, তাহলে কি ওই পরিমাণ সম্পর্ক আর থাকবে? যেমন একটা জিনিস চিন্তা করো, লং ডিস্টেন্স রিলেশনশিপ আর একই জায়গায় থাকা রিলেশনশিপ। লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে যে পরিমাণ বন্ডিং থাকে বা যে পরিমাণ আকর্ষণ থাকে, কাছাকাছি রিলেশনশিপে তার চেয়ে বেশি থাকে না কম থাকে? অবশ্যই বেশি থাকে। তাইলে এখানে এই পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ, এখানের এদের তুলনায় এই কি লং ডিস্টেন্স না? তার মানে এর মধ্যে আকর্ষণ বলটাও কি হবে? কম হবে। এর তুলনায় এ লং ডিস্টেন্সে না, তার মানে এর তুলনায় এর কি হবে? আকর্ষণ বলটা
কম হবে। তাহলে যদি আকর্ষণ বল কম হয়, যদি আকর্ষণ বল কম হয়, সেই হচ্ছে বন্ধনটাকে ভাঙা সহজ না কঠিন? দেখো তুমি একটা জিনিস চিন্তা করো, ওই রিলেশন দিয়েই যদি আবার উদাহরণ দেই, লং ডিস্টেন্স রিলেশনশিপে থার্ড পারসন সহজেই এন্টার করে যে কোনো কাউকে ভাগিয়ে নিতে পারে। কারণ ধরো যে মেয়ে একটা শহরে থাকে, ছেলে অন্য আরেকটা শহরে থাকে, তাহলে এখানে একই শহরের আরেকটা ছেলে যদি ওই মেয়ের সঙ্গে লাগে, তাহলে সেই রিলেশনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কার তুলনায়? একই শহরের একটা ছেলে এবং মেয়ের তুলনায়। ঠিক তেমনি এখানে যেহেতু এরা কাছাকাছি আছে, তাহলে এদের মধ্যে যে বন্ধন শক্তিটা এটা কি হবে? বেশি হবে। কার তুলনায়? এদের তুলনায়। যেহেতু বন্ধনের শক্তিটা বেশি বা আকর্ষণ বল বেশি, তার মানে তাদেরকে ভাঙার জন্য শক্তি কি দিতে হবে? বন্ধন শক্তি। যার বন্ধন শক্তি বেশি, কি বললাম? যার বন্ধন শক্তি বেশি তাকে ভাঙার জন্য শক্তি কি দিতে হবে? বেশি না কম বলো তো? যার বন্ধন বা আকর্ষণ বেশি তাকে ভাঙার জন্য কি শক্তি বেশি দিতে হবে। আর যার বন্ধন শক্তি কম তাকে ভাঙার জন্য শক্তি কি দিতে হবে? শক্তি কম দিতে হবে, তাই না? তাহলে বন্ধন শক্তি কম কখন হচ্ছে? যখন পারমাণবিক আকারটা বড়। যখন কি হচ্ছে? আকারটা বড়। আর বন্ধন শক্তি বেশি কখন হচ্ছে? যখন আকারটা ছোট। ভালো করে বোঝো, বন্ধন শক্তি বেশি কখন হচ্ছে? যখন আকারটা ছোট। আর বন্ধন শক্তি কম কখন হচ্ছে? যখন আকারটা বড়। তাহলে একটা জিনিস চিন্তা করতো, একই পর্যায়ের উপর থেকে যখন আমরা নিচে যাচ্ছি, তখন এই যে আমাদের আয়নীকরণ শক্তির মান কমতেছে না বাড়তেছে? আয়নীকরণ শক্তির মান কি হচ্ছে? কমতেছে না বাড়তেছে? আয়নীকরণ শক্তির মান কমতেছে। মানে কি? পারমাণবিক আকার যত বৃদ্ধি পায় আয়নীকরণ শক্তির মান তত কমে। তাহলে এই জিনিসটা লেখো 1 নাম্বার, যে পারমাণবিক আকার, ব্র্যাকেটের মধ্যে লেখো একই গ্রুপের উপর থেকে নিচে বৃদ্ধি পেলে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তির মান কমে যায়। তাহলে কি বললাম? পারমাণবিক আকার বৃদ্ধি পেলে আয়নীকরণ শক্তির মান কমে যায়। পারমাণবিক আকার কখন বৃদ্ধি পায়? যখন একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আমরা যাই। এইবার আসো, এই যে একই গ্রুপ তো আমরা দেখলাম, এখন একই পর্যায়ের ক্ষেত্রে দেখো, প্রথমটার পারমাণবিক আকার কি বেশি, শেষটার পারমাণবিক আকার কি কম। তার মানে প্রথমটার যে পরিমাণ ইলেকট্রন আসক্তি বা আকর্ষণ থাকবে, শেষটার তার চেয়ে বেশি থাকবে, কারণ তারা কি বেশি কাছাকাছি আছে। তাইলে এর যেহেতু বেশি, তাহলে একে ভাঙতে কি বেশি শক্তি লাগবে না কম শক্তি লাগবে? এর যেহেতু আকর্ষণ বেশি, একে ভাঙতে বেশি শক্তি লাগবে না কম শক্তি লাগবে? অবশ্যই বেশি শক্তি লাগবে। কার তুলনায়? এর তুলনায়। তাইলে এর পারমাণবিক আকার বেশি, এর পারমাণবিক আকার কম। তাহলে আমরা কি বলতে পারি? একই পর্যায়ের, এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান, বাম থেকে ডানে গেলে কি হয়? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়? আয়নীকরণ শক্তির মান বাড়ে না কমে? অবশ্যই বাড়ে, কারণ এই পাশের কি আকর্ষণ কমে, এই পাশের আকর্ষণ বেশি। তাহলে এই জিনিসটা একটু লিখে দেই। পারমাণবিক আকার, এখানে দেখো একই পর্যায়ে বাম থেকে ডান কমে গেলে বা হ্রাস পেলে একই কথা, পারমাণবিক আকার কমে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। তাহলে কি? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে অথবা পারমাণবিক আকার কমে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। ঠিক আছে? এখন দেখো, গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হচ্ছে? আয়নীকরণ শক্তির মান কমে যাচ্ছে। বাট নিচে থেকে যখন উপরে যাব তখন কি হবে?
আয়নীকরণ শক্তির মান কমবে না বাড়বে? অবশ্যই বাড়বে, কারণ নিচে থেকে যখন উপরে যাব উপরের দিকে যত যাচ্ছে তত আকর্ষণ কি হচ্ছে? বেশি হচ্ছে, তার মানে আয়নীকরণ শক্তির মান কি হবে? বাড়বে। আর একই পর্যায়ে যখন ডান থেকে বামে আসবো, যখন ডান পাশ থেকে ধীরে ধীরে বাম পাশে আসবো, তখন কি হচ্ছে? এদের আকার বড় হচ্ছে, আর আকার বড় হচ্ছে মানে কি? আকর্ষণ বলটা কমতেছে, আকর্ষণ বল কমতেছে মানে কি? তাদের শক্তিও কম লাগবে। তার মানে একই পর্যায়ে ডান থেকে বামে গেলে আয়নীকরণ শক্তির মান কমে, আর বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। মাথায় রাখবা, চিত্র দেখলেও বলতে পারবা। আর একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কমে, কিন্তু নিচে থেকে উপরে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। ঠিক আছে, তো আসো আয়নীকরণ শক্তি আমাদের শেষ। এরপরে আমরা পড়ব তড়িৎ ঋণাত্মকতা, না ইলেকট্রন আসক্তি। আমরা সিরিয়াল ওয়াইজে পড়ব ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি পড়ব। ক্লাস কতক্ষণ হলো? আচ্ছা, যেহেতু ক্লাস ডিউরেশন আমরা 30 মিনিটের বেশি রাখি না, তো আজকের ক্লাস অলরেডি 30 মিনিট হয়ে গেছে। তো আজকে আমরা আর ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করব না। আজকে আমরা পারমাণবিক ব্যাসার্ধ আর আয়নীকরণ শক্তিটা পড়লাম। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করব। তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, এবং চ্যানেলটার যে ভিডিওগুলো আছে এগুলো তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবা, যাতে তোমার পাশাপাশি তোমার বন্ধুরাও কিছু শিখতে পারে। আর ভিডিওতে একটু লাইক দিবা এবং কমেন্ট করে জানাবা ক্লাসটা তোমার কেমন লাগছে। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।